শ্রাবণের শুক্লপক্ষের পঞ্চমী অর্থাৎ নাগপঞ্চমী। বহু অঞ্চলে এই দিনই দেবী মনসার আরাধনা করা হয়। সাপ ও সর্পদেবীর প্রতি শ্রদ্ধা, সাপের ভয় থেকে রক্ষা এবং পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় এই পুজোর আয়োজন করা হয় বলে জানা যায়। তবে অঞ্চল ভেদে মনসা পুজোর দিন ও আচার অনুষ্ঠানে পার্থক্য দেখা যায়। মনসা শুধু লোকবিশ্বাসের দেবী নন, তিনি বাংলা সংস্কৃতি ও সাহিত্যের এক গুরুত্বপূর্ণ চরিত্র। তাকে ঘিরেই মধ্যযুগে গড়ে উঠেছে বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্য মনসা মঙ্গল। চাঁদ সদাগর, বেহুলা ও লক্ষিন্দরের কাহিনী এই সাহিত্যের সবচেয়ে পরিচিত আখ্যানগুলির মধ্যে অন্যতম। এটি শুধু ধর্মীয় আখ্যান নয়, মধ্যযুগের বাংলা সমাজ, লোকবিশ্বাস ও জীবনযাত্রার মূল্যবান দলিলও বটে। গ্রাম বাংলার মানুষের বিশ্বাস, নদী নির্ভর জীবন এবং সাপের সঙ্গে সহাবস্থানের বাস্তবতাও এই কাব্যে প্রতিফলিত হয়েছে। আজও বাংলার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রামীণ সমাজে, নারী পুরুষ নির্বিশেষে ভক্তরা মনসার পুজো ও ব্রত পালন করেন। সাপের উপদ্রব থেকে রক্ষা, পরিবারের পরিজনদের মঙ্গল এবং দেবীর আশীর্বাদ লাভের থেকেই কিন্তু এই আরাধনা। আবার কোথাও এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, পরিবার, পাড়া ও লোকসমাজকে এক সূত্রে বাঁধারও একটি সাংস্কৃতিক উৎসব। তাহলে প্রশ্ন, কালের স্রোত পেরিয়েও কেন এতটা প্রাসঙ্গিক মনসা ও মনসা মঙ্গল? মনসা পূজার বিশ্বাস, মনসা মঙ্গলের সাহিত্যিক শক্তি এবং বাঙালির লোক সংস্কৃতিতে তার উত্তরাধিকারের গুরুত্ব কতটা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মনসা মঙ্গল বাংলা সমাজ জীবনে কতটা ও কিভাবে গুরুত্বপূর্ণ তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল দাস এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা গবেষক ডক্টর অরূপা চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নিখিলবাবু, আপনার কাছে আসি প্রথমে। মনসা মঙ্গল আসলে কি? বাংলা সাহিত্যের ইতিহাসে এর অবস্থান কোথায় এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ? মনসা মঙ্গল শুধু এই কথাটা না বলে আমরা বলবো মঙ্গল সাহিত্য। আচ্ছা, আমরা যদি দেখি চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, বিশেষ করে পঞ্চদশ শতাব্দীতে বাংলা সাহিত্যের যে প্রথম যে কাব্যিক ধারাটি আমরা পাই, যা বাংলা সাহিত্যকে প্রথম তার ভিত্তিটা স্থাপন করতে সাহায্য করেছে। এবং শুধু তাই না, পরবর্তী সময়ে এই মঙ্গল কাব্যের উপর ভিত্তি করেই আমাদের বাংলার যে বিভিন্ন সাহিত্য, বিশেষ করে কাব্য সাহিত্য, তা প্রস্ফুটিত হয়েছে। সেটা বৈষ্ণব পদাবলীর মধ্যেই হোক বা পরবর্তী সময়ে যে নার অন্নদামঙ্গল বা এই ধরনের যে বিহারলাল চক্রবর্তীর যে এই ধরনের যে কাব্যগুলি, এগুলি কিন্তু মূলত এই মঙ্গল কাব্যের অনুসারী বলা চলেন। রবীন্দ্র পূর্ব যুগের বাংলা সাহিত্যের অন্যতম পথপ্রদর্শকই ছিল এই মঙ্গল কাব্য, যার অন্যতম মনসা মঙ্গল। আচ্ছা, ওকে। ডক্টর অরূপা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট শিক্ষাবিদ তথা গবেষক। ম্যাডাম, আপনার কি মনে হয় মনসা মঙ্গলকে আমরা শুধু দেবীর মনসার মাহাত্ম্য কাব্য বলেই কি হিসেবেই দেখব, নাকি এর গুরুত্ব আরো অন্য কিছু আছে আমাদের সংস্কৃতিতে? আমরা যদি বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করি বা বাংলার ইতিহাস পর্যালোচনা করি, সেখানে দেখব যে মঙ্গল কাব্য যে সৃষ্টি হয়েছে, বিশেষ করে যে মঙ্গল কাব্য আমরা জানি যে সবচেয়ে জনপ্রিয় যে মঙ্গল কাব্য সেটা হচ্ছে মনসা মঙ্গল। এছাড়া ছিল চণ্ডী মঙ্গলের ধারা, অন্নদামঙ্গল লেখা হয়েছে, আরো মঙ্গল কাব্য যেগুলিকে আমরা অপ্রধান মঙ্গল কাব্য হিসেবে বিশেষিত করেছি, সেই ধরনের মঙ্গল কাব্য লেখা হয়েছে। তো এই যে মঙ্গল কাব্য সৃষ্টির কারণ হিসেবে যে সাহিত্যের
মানে যারা সমালোচনা করেন, যারা বিশ্লেষণ করেছেন, তারা বলছেন যে তুর্কি আক্রমণ, যেটা 1201 থেকে আনুমানিক 1204 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল, সেই সময়ে তুর্কি আক্রমণে রাজা লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন বখতিয়ার খিলজি। তো উনি প্রথম এই দেশে কি করলেন, তাদের মুসলিম শাসনের একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বাংলায় দেখা গেল যে লক্ষণ সেনের আমলে বাংলায় ঠিক সেন যুগের ঠিক পূর্বেই ছিল পাল যুগ। সেই যুগে পাল যুগে দেখা গেছিল যে সেখানে বৌদ্ধ ব্রাহ্মণ্য সহাবস্থানের একটা মানে চিত্র ছিল। কিন্তু সেন আমলে সেনরা যারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক, তারা কি সমাজে চাইছিলেন যে যে হিন্দু বা ব্রাহ্মণ্য ধর্মের একটা ইয়ে থাকুক, তাই সমাজের মধ্যে একটা উঁচু নিচু ভেদ, বিশেষ করে বলা হয় যে বল্লাল সেন যিনি নাকি কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন, সেই কৌলিন্য প্রথাতে আমরা যে 4টি বর্ণের ভেদের কথা আমরা জানতে পারি। সেখান থেকে সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যখন এই তুর্কি আক্রমণ হয়। তুর্কি আক্রমণে ইসলাম শাসনে যখন দেখা গেল যে ব্রাহ্মণ্য সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতিকে পুনরুদ্ধারের প্রয়োজন, তখনই মঙ্গল কবিরা এই অনার্য দেবদেবী, বিশেষ করে চণ্ডী মনসা ধর্ম ঠাকুরকে কি করলেন, তারা অনার্য থেকে আর্যতে রূপান্তরিত করার জন্য এই যে একটা প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণের ফলেই সৃষ্টি হয়েছিল মঙ্গল কাব্য। সেই প্রক্রিয়াকরণের প্রধান ধারা হিসেবে মনসা মঙ্গল, এবং এই মনসা মঙ্গলটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিশেষ করে পরিচিত। এটাই মনে করি যে মঙ্গল কাব্য সৃষ্টির কারণ। তাহলে আমরা এখানে এই যে এর মধ্যে মানে মধ্যযুগের আপনি বলছেন বাংলার সমাজ ও মানুষের জীবনযাত্রা একটা বাস্তব ছবি আমরা পাচ্ছি। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আছে যে সাপের দেবী হিসেবে মনসার যে মনসাকে যে মানে আরাধনা, সেটা শুরু কিভাবে হয় এবং বাংলার সমাজে তার প্রভাব এতটা বিস্তৃত হলো কিভাবে? আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রথম মনসা দেবী বা এই মনসার সাপের দেবীর মানে প্রথম জানতে পারি। মানে মুনি ঋষি ছিলেন কশ্যপ, তিনি মানে ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন একটা সর্পমন্ত্র উচ্চারণ করার জন্য, সৃষ্টি করার জন্য। তখন তিনি তার মানস সর্পমন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি একটা মানস কন্যা তৈরি করেছিলেন, তাকে বলা হয়েছিল মনসা। এছাড়া মহাভারতেও জন্মেজয় উপাখ্যান, যেখানে সর্পসত্র যজ্ঞ করেছিল পরীক্ষিতের মৃত্যুর পর, সেখানেও মনসার কথা পায়। তাছাড়া জৈন ধর্মেও মনসার কথা আছে। তো এছাড়া যে মনসার যে বিস্তৃতি আমরা পাই, তাকে বিষ এবং মনসা এবং সাপ এটা জড়িয়ে আছে। তো মনসামঙ্গল লেখার পূর্বেও মনসা আমাদের অনার্য সমাজে বা বিভিন্নভাবে আমাদের মধ্যে প্রচলিত ছিল। ওকে, নিখিল বাবু, এই যে চাঁদ সদাগর এবং মনসার এই যে গল্প বা এই যে মনসামঙ্গলের যেটা যে কাহিনী, যেটা পৌরাণিক কাহিনী, এই কাহিনী বাঙালির সমাজে যারা একটু পড়াশোনা করেন বা যারা একটু খবর রাখেন বা যারা আধ্যাত্মিকতা যাদের করেন, তারা এটা জানেন হয়তো, মানে সবাই, আমি ধরে নিচ্ছি অনেকেই জানেন, ছোটরাও আগামী দিনে জানবে। কিন্তু এই যে চাঁদ সদাগর ও মনসার দ্বন্দ্বকে সাহিত্যের দৃষ্টিতে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? এটা কি শুধুই ধর্মীয় বিরোধ, নাকি এর মধ্যে ক্ষমতা, অহংকার ও সামাজিক পরিবর্তনের একটা ইঙ্গিত রয়েছে? এখানে উনিও বলছিলেন, এটাতে কিছুটা হিন্টস ওনার বক্তব্য ছিল। এটাতে তো আছেই, একটা ধর্মীয় ব্যাপারের সঙ্গে এটা সামাজিক সম্পর্ক জড়িত। যেমন উনি বলেছেন, এটা কিন্তু ঘটনা। এই যে মনসা দেবী, মনসা দেবী কিন্তু মূলত আদিবাসী এবং অন্তজ সমাজের দেবী। এবং এই যে মনসা দেবীর যে পূজা, মনসা বলতে কিন্তু মনসার পূজা তখন হয়তো বা ছিল না, নামটা ছিল অন্যরকম, সর্পের দেবী। কারণ তখন মানুষ পুরো দেশেই তো ছিল জঙ্গলাকীর্ণ, এই সময় সাপের উপদ্রব এটা স্বাভাবিক। এই সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য ত্রাতা হিসাবে দেবীর কল্পনা, এটা মানুষ যখন নব্য প্রস্তর যুগ শুরু হয় তখন থেকে এই ধরনের ভাবনা চিন্তাটি শুরু হয়েছে। স্বাভাবিকভাবে আমরা দেখি অতীতের যে বিভিন্ন যে বিষয়, এমনকি ঋগ্বেদে, হ্যাঁ, ঋগ্বেদে কিন্তু সর্প মানে নাগ প্রজাতির বিষয় লেখা আছে, বা বিভিন্ন বৈদিক সাহিত্যে নাগ প্রজাতি কারা, নাগ টোটেম যাদের আছে, নাগ বংশ হিসাবে যারা পরিচিত, অর্থাৎ এই বংশের সঙ্গে
নাগের একটা সম্পর্ক আছে, সাপের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কিভাবে হয়? তাদের কি মানে বংশধররা নাগ নাকি না না, বংশধররা নাগ নাগ এই আমরা জানি যারা সাপ ধরছে যারা বা সাপুরিয়া যারা, এটা একটা রূপক হিসাবে আছে। এই যে আমরা জন্মেঞ্জয়ের সর্বযজ্ঞ যেটা আছে, এইটাতে সর্প এসে পড়ছে, যজ্ঞ করছে, সর্প এসে পড়ছে, বিষয়টা তো তা না। আদতে সর্পদেরও মানে এই যে মহাভারতে আবার একটা মানে কাহিনীতেও দেখা যায়, হ্যাঁ, সর্পদের যে রাজ্য ছিল যেটা ইন্দ্রপ্রস্থ, এই জায়গাটাতে দহন করছিল, মানে বন ধ্বংস করে ইয়া করছিল। তাহলে বনে যারা বাস করতো, এটাতে মহাভারতে বোঝা যায় যে বনে যারা বাস করতো তারাই ছিল নাগ, আচ্ছা, নাগ বংশীয়। তাদেরকে পরাভূত করার জন্যই মূলত এই আচার আচরণগুলি। এখানে কবির কল্পনা এটা বিভিন্ন ভাবে এসছে, হ্যাঁ, কিন্তু দেখা গেছে একটা সময় এসে এই যে দেবী পূজা, মনসার পূজা করছে আদিবাসীরা বা মানে আমাদের মুন্ডারি জাতি বা অস্ট্রিক জাতিভুক্ত মানুষরা, বা তাদের সঙ্গে সম্পর্ক যুক্ত যে অন্তজ শ্রেণী যারা মিশ্র জাতিগোষ্ঠী, তার মধ্যে এটা এসেছে। তাহলে এরার পূজাগুলি একটা সময় এসে বৌদ্ধ ধর্ম, যেমন উনি বললেন, মানে জৈন ধর্মের মধ্যে আছে, বৌদ্ধ ধর্মের মধ্যে আছে। বৌদ্ধ ধর্মের যে তারার একটা রূপ আছে, এই রূপের নাম হইল জঙ্গালী তারা, মানে জঙ্গলের তারা, যিনি জঙ্গলে সব সর্পদের কাছ থেকে যিনি মানুষদের রক্ষা করেন, সেই যে জঙ্গলী তারা। এই জঙ্গলী তারা, এই যে এটা আমরা কোথায় পাই? মহাযানের বজ্রযান, মানে তান্ত্রিক বৌদ্ধরা এটা করত, এবং তান্ত্রিক বৌদ্ধদের মূল কেন্দ্র কোথায় ছিল? বাংলা। স্বাভাবিকভাবে এই বাংলাতে কিন্তু এই পূজা জানগুলি তারা হিসেবে একটা সময় ছিল, এবং এইটাকে পরবর্তী সময় উনি বললেন মুসলিম আক্রমণের পর যখন এই মঙ্গল সাহিত্য আস্তে আস্তে বিকশিত হচ্ছে, এই মঙ্গল সাহিত্যগুলি রচিত হচ্ছে, এই সময়ে এই বল্লাল সেনের যে কলিন্য প্রথা, তারও প্রভাব হিন্দুত্বের মধ্যে, তাদের মানে ফোল্ডের মধ্যে তাদেরকে নিয়ে আসা, এই সময়টাতে এই নামগুলি পরিবর্তিত হয়ে যায়। যেমন বৌদ্ধ কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে শিবে পরিণত হয়েছে, মহাদেবে পরিণত হয়েছে, বৌদ্ধ স্তূপ লিঙ্গে পরিণত হয়েছে। তেমনি বৌদ্ধের যে বিভিন্ন দেব দেবীগুলি, যেটা অবলোকিতেশ্বরের বিভিন্ন রূপ হিসাবে যেগুলি পরিচিত, এগুলিও আস্তে আস্তে আমাদের মানে ব্রাহ্মণ্যকরণ করা হয়েছে এগুলির, এবং এইভাবে এসেছে। এবং চাঁদ সওদাগরের বিষয়টা দিয়ে আমরা যেটা অন্তজ দেবীকে আর্য সমাজে প্রতিষ্ঠা করার বিষয়, একটা বিখ্যাত, এবং এইটা তাদের যে বিভিন্ন দেব দেবীকে যাতে বিদ্বজ্জন বা সমাজ, উচ্চ বর্গের যে সমাজ, সাবর্ণ সমাজ, তারা যেভাবে গ্রহণ করার যে মানে একটা, মানে তারা যেন গ্রহণ করে সে একটা প্রয়াস, এটা এই প্রয়াসের থেকেই কিন্তু এই বিষয়টা এইভাবে এসছে। একদম। ম্যাডাম, আপনার কি মনে হয় বিষয়টাতে? মানে এখানে এই যে চাঁদ সওদাগর এবং মনসার দ্বন্দ্ব, এবং পাশাপাশি মনসা মঙ্গলের যে অন্যতম শক্তিশালী চরিত্র একটা বেহুলা, তো একজন নারী চরিত্র হিসেবে মানে এই বেহুলার লড়াই, সাহস ও আত্মপ্রত্যয়ের গুরুত্ব বাংলা সাহিত্যে এখানে কতটা প্রতিফলিত হয়েছে? প্রথমেই আমি বলি চাঁদ সওদাগর। চাঁদ সওদাগরকে যদি আমরা বিশ্লেষণ করি, মধ্যযুগীয় যে সমাজ হিসেবে তিনি নারী দেবতার পুজো করতে চাইছিলেন না। তিনি যেটা বললেন এটাও ঠিক আছে। আরেকটা পয়েন্ট হিসেবে একজন পুরুষ হিসেবে একজন নারী দেবতাকে মান্যতা দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু তিনি একজন পুরুষ, সামন্ততান্ত্রিক পুরুষ, হ্যাঁ, যার কাছে ধন আছে, দৌলত আছে, সমস্ত কিছু ভর্তি আছে, সে শিবের উপাসক, সে কোনো মতেই নারী দেবতাকে মান্যতা দেবে না। তো এটা তো একটা ছিল। আর উনি যেটা বললেন যে চাঁদ বণিকের পালা, আমরা আরেকটু যদি এগিয়ে আসি, শেখর দেব রায় একজন বিখ্যাত নাট্যকার, যিনি শিলচরে থাকেন, তিনি একটা নাটক লিখেছেন মনসা কথা, যেটা আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি লেভেলে পড়ানো হয়। তো ওই মনসা কথায় উনি দেখিয়েছেন যে আসলে এই যে দেবী মনসা হচ্ছে মাঝি মাল্লাদের দেবী। তো মাঝি মাল্লারা একটু অন্তজ শ্রেণীর লোক, এবং চাঁদ বণিক্য ওরা কি করছে, ওদের দেবী যেহেতু মনসা, ওরা যেহেতু পূজা করতে চাইছে, চাঁদ ওই পূজায় মান্যতা দিচ্ছে না।
এখানে বিষয়টাকে সময়ের ফেরে কি করলেন, পরিবর্তন করে দিলেন। এছাড়াও আমরা যদি দেখি যে মনসাও কিন্তু শক্তিশালী ছিল। আমরা যদি একটু তাত্ত্বিক বিশ্লেষণের দিক থেকে দেখি তাহলে আমরা ডান দিক বস্তুবাদী বিশ্লেষণে দেখতে পারি, যেগুলি আমি আমার গবেষণায় দেখিয়েছি। নানা দিক থেকে বিচার করা যায়। চাঁদ যেমন সামন্ততান্ত্রিক প্রভু, মনসার কাছেও কিন্তু পাওয়ার প্রচুর। সে নিজেকে মনে করতো যে আমি শিবের কন্যা, আমি সমস্ত কিছু করতে পারি। তাই তার মধ্যে একটা আগ্রাসন, আমরা দেবতাকে যেরকম নরম বা ভাবি, মনসার মধ্যে কিন্তু সেই স্বভাব দেখা যায়নি। প্রতিহিংসা সে করেছে, সে মানে চাঁদের সমস্ত কিছু ধ্বংস করেছে, 6 পুত্রকে ধ্বংস করেছে, শেষ ছেলে তার মানে লক্ষিন্দরকেও মেরে সে শেষ করেছে, 14 ডিঙা ডুবিয়েছে, নাখরাবং ধ্বংস করেছে, এবং চাঁদের একটা শক্তি ছিল ধন্বন্তরী ওঝা, তাকেও মেরে দিয়েছে। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিতে মনসারও কিন্তু একটা মানে প্রতিহিংসামূলক বা সামন্ততান্ত্রিক প্রভুর কন্যা হিসেবে তার মধ্যে দেখা যায়। আরেকটা চরিত্র যেটা মনসামঙ্গলে আছে সেটা হচ্ছে নেতা, যেটাকে মানে তত গুরুত্ব দেওয়া হয় না। আমি গবেষণা করতে গিয়ে এটা দেখিয়েছি বা আমার কাছে মনে হয়েছে বা অন্যান্য গবেষকও বলেছেন, এই নেতা কিন্তু সম্পূর্ণভাবে মনসা কিন্তু নেতার দ্বারা পরিচালিত। তাহলে এই নেতা হচ্ছে, আমরা যদি দেখি যে সে হচ্ছে পরামর্শদাতা, এবং মনসা কোনো কাজই নিজের বুদ্ধিতে করছে না। সে বারবার বলছে বুদ্ধি বলো, উপায় বলো, নেত, বারবার বলছে সে। নেতা হচ্ছে মানে নেতা তাকে যত কিছু করেছে সমস্ত বুদ্ধি সে নেতার কাছ থেকে নিয়েছে। সমস্ত বুদ্ধি তাকে নেতা দিয়েছে, নেতা যেটা পড়েছে। আর নেতা যেহেতু তার বোন, তার সহচরী, যদিও আমরা দেখেছি যে নেতা তাকে যখন মানে পর্বতে নির্বাসন দিয়ে দিয়েছিল তখন নেতার আবির্ভাব তার বোন হিসেবে। এর আগে পর্যন্ত নেতা তার জীবনে ছিল না। যখন সে একাকিনী হয়ে যায়, তো মনসার দিক থেকে দেখতে গেলেও কিন্তু মনসা জীবনে কিছু পায়নি, যেটা বেহুলা পেয়েছে। বেহুলার সঙ্গে তার যে দ্বন্দ্বটা, বেহুলার সঙ্গে দ্বন্দ্বটা ছিল যে বেহুলা তো তার মা আছে, বাবা আছে, তার বিয়ে হয়েছে, সে স্বামী সংসার নিয়ে সুখে আছে, কিন্তু মনসা তো জন্মের পরই পরিত্যক্ত, এবং তার যে সৎমা চণ্ডী তার চোখ কানা করে দিয়েছে, এটা আমরা দেখি। তো এটার পর তার বিমাতা চণ্ডী তার সঙ্গে নানা দুর্ব্যবহার করেছে, এবং শেষ পর্যন্ত শিব বাধ্য হয়ে তাকে পর্বতে নির্বাসন দিয়েছে। এর আগে আরেকটা ঘটনা আছে, মনসাকে বিয়েও দেওয়া হয়েছিল। কোন কোন মনসামঙ্গলে আমরা দেখতে পাই, বাংলায় তো প্রচুর মনসামঙ্গল আছে, তো সেই মনসামঙ্গলে দেখা যায় যে চণ্ডী তার যে মেয়ের সংসারটা করতে দেয়নি, এই মনসার সংসারটা যাতে না হয়। আবার কোন জায়গায় দেখা যায় যে মনসা নিজেই সংসারটা নষ্ট করেছে, জরৎকারু মুনির সঙ্গে তার যে বিয়েটা হয়। তাহলে তো তারপর জরৎকারু মুনির পরে মানে সঙ্গে তার বিয়ে হওয়ার পর তার একটি সন্তান হয়, যে আস্তিক মুনির সঙ্গে আমরা মহাভারতের সামঞ্জস্য মানে করছিলাম। সেই আস্তিক মুনির জন্ম কিন্তু তার স্বামী সংসার কিছুই হয়নি, সে মায়ের আদরও পায়নি, বাবার ভালোবাসাও পায়নি। এই কারণে বেহুলার সঙ্গে তার একটা দ্বন্দ্ব, বেহুলাকে মনে হয় জন্মরাত্রে বিধবা করে সে যেন খুশি হয়েছে, এরকম একটা বিষয়। এবং আরেকটা জায়গায় দেখা যায় যে যখন সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, সে বিষ খেয়ে মহাদেব ঢলে পড়েছিল, তাতে মনসা তার বাবা মারা যায় কিন্তু সে খুশি হয়, কারণ চণ্ডী রাড়ি হয়েছে, এরকম দেখানো হয়। ওকে, মানে আসলে খুব কঠিন ব্যাপারগুলোকে দেখানো হয়েছে। আমরা সহজ কথা তাড়াতাড়ি বুঝবো না, অনেকটা গভীরে যেতে হবে। তবে এই যে দুজন নারীর চরিত্র, এখানে চাঁদ সওদাগর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই মনসামঙ্গলে, কিন্তু মনসা এবং বেহুলা তৎকালীন সময় কাকে বেশি পাওয়ারফুল হিসেবে দেখানো হয়েছে? মানে মনসাকে তো অবশ্যই মনসা কিন্তু দেবী হিসেবে দেখানো হয়েছে, এবং দেবী হওয়ার প্রয়াস, এবং সেখানে যেটা বলছেন উচ্চ বর্ণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যই চাঁদ সওদাগরের পুজো পেতে এতটা মনসা করেছেন। কিন্তু বেহুলাকেও যেভাবে দেখানো হয়েছে, তার যে একাগ্রতা, তার যেটা লক্ষ্য স্থির করেছে সেই লক্ষ্যে পৌঁছানো অবধি তার যে একাগ্রতা, তো সেখানে শক্তিশালী কাকে বেছে নেওয়া হচ্ছে? এখানে শক্তিশালী দুজনই, দুজনের দিক থেকে। আসলে চাঁদ এবং মনসার দ্বন্দ্বের মধ্যস্থতাকারী শক্তি হচ্ছে বেহুলা। তাকে তৈরি না করলে চাঁদ এবং মনসার কোনো দ্বন্দ্বের অবসান হতো না। কারণ এই যে বেহুলা এত কষ্ট করে দেবপুরে গেল, তারপর যেভাবে হোক স্বামীর প্রাণ ফিরিয়ে আনলো, সবকিছু ফিরিয়ে আনলো, চাঁদকে কিন্তু এর আগে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না যে মনসার পুজো করলে সব ফিরে পাওয়া যাবে। সনকা যেটা তার স্ত্রী চেষ্টা করেছিল, পারেনি, কিন্তু বেহুলা তার বুদ্ধি বলে সমস্ত কিছু মনসার থেকেও আদায় করেছে। আবার এখানে এসে তার চাঁদ সওদাগর যে মানে তার শ্বশুর, যে অন্য কারুর কথাই মানছিল না, সে বেহুলার কাছে মেনেছে।
নিখিলবাবু, আপনার কি এই জায়গাতে কিছু অ্যাড করবেন এখানে? আপনার কি মনে হয় মানে এই যে মানে মনসা এবং বেহুলা এই দুজন ক্যারেক্টারের মধ্যে মানে এই দুই চরিত্রের মধ্যে কাকে বেশি শক্তিশালী তৎকালীন সমাজের প্রেক্ষাপটে কি মনে হয়? এখন আদতে একটা আধুনিক সাহিত্যে বলুন আর যে কোনো সেটা মঙ্গল কাব্যই হোক আর যাই হোক, হ্যাঁ, যদি দ্বন্দ্বটা না তৈরি হয়, হ্যাঁ, তাহলে তো সাহিত্যই গড়ে ওঠে না। ঠিক, দ্বন্দ্ব হবে, তারপর সেটা মিটমাট হবে, তারপরে মিটমাট হবে। এই দ্বন্দ্বটা তৈরি করতে গেলে তো চরিত্রের দরকার, এবং চরিত্রের মধ্যে থাকতে হবে মানে পরস্পর বিরোধী চরিত্র। আমরা যখন ভিলেনও দেখি নায়কও দেখি, তাইলে এখানে এই যে মনসা একজন দেবী, কার দেবী? অন্তর্জদের দেবী। অন্তর্জদের দেবী চাইছে, মনসা মঙ্গলের যে লেখক, আমি লেখকের দৃষ্টিটা আমি আনছি, লেখক চাইছে এই অন্তর্জ দেবীটা, হ্যাঁ, ভদ্র সমাজে পূজিত হন। আর এই ভদ্র সমাজে পূজিত হতে গেলে কিন্তু ভদ্র সমাজ তো তাকে নেবে না। তো ভদ্র সমাজে পূজিত হতে গেলে কাকে দরকার? এমন একটা চরিত্র দরকার, আইডল চরিত্র, যেই চরিত্রটার মাধ্যমে তাকে আমরা আনতে পারি, সেটা হলো বেহুলার চরিত্র। আচ্ছা, বেহুলার চরিত্র এমন একটা পতিব্রতা, আমাদের সমাজে পতিব্রতাটার একটা বড় গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট সম্মানের স্থান সে অধিকার করে আছে। তাহলে এই পতিব্রতা নারীর একটা চরিত্র আনতে হবে, যেই চরিত্রের মাধ্যমে মনসারকে এই তথাকথিত যে ভদ্র সমাজ, এই ভদ্র সমাজের মধ্যে প্রতিষ্ঠা দেওয়া যেতে পারে। তাহলে এইটা হলো মূল তার লক্ষ্য। এর মধ্যে ঘটনাগুলি বাণিজ্য, বাংলার তৎকালীন সময়ে, যে সময়ে এটা লেখা হয়েছে, তখন কিন্তু বাঙালিরা বাণিজ্যে খুব এগিয়েছিলেন, হ্যাঁ, এবং বাণিজ্য করতেন স্বাভাবিকভাবে। এবং বাণিজ্যের মধ্যে কারা ছিলেন এগিয়ে? তারও কিন্তু এই বণিক সমাজ। হ্যাঁ, আমাদের এখানকার যে বণিক সমাজ, হয়তো তখনকার সময় বণিক সমাজটা ছিল অন্য চরিত্রের, অন্য ব্যবসা বাণিজ্য করাই বণিক সমাজ ছিল। তবে এই বণিক সমাজ আবার কিন্তু এটাও ঠিক, এই বণিক সমাজ কিন্তু তৎকালীন সমাজে আমরা এখন যেটাকে তাদেরকে আমরা যতটুকু মানে মর্যাদা দিই, তখনকার সময় এতটুকু মর্যাদা কিন্তু শাসক শ্রেণীর থেকে পেত না। এটা কিন্তু ঘটনা। এই বল্লাল সেন এই বণিকদের অস্পৃশ্যের জায়গাতে নিয়ে ঠেলে দিয়েছিল বল্লাল সেন, তার যে কুলীন প্রথা। তাহলে এই যে এই অবস্থাতে তাদের মধ্যে মোটামুটি এই মানে নিম্ন বর্গের উপরের স্থানে ছিল এই চাঁদ সওদাগরের অবস্থান। চাঁদ সওদাগর কিন্তু ছিলেন না, ব্রাহ্মণ্য সমাজের কেউ ছিলেন না, তাইলে বা ক্ষত্রিয় এই সমাজেরও ছিলেন না। তাইলে এই জায়গাতে উত্তরণটা কিন্তু সার্বিকভাবে একেবারে উচ্চ স্তরে যায়নি, একটা স্তরে নিয়ে পৌঁছে গেছে। তাহলে এই জায়গা থেকেও এইটাকে আনতে গিয়েও বেহুলার চরিত্রটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র, এবং একটা দেবীকে প্রতিষ্ঠার জন্য বেহুলাকে মূল শক্তি হিসেবে, এবং তার যে পতিব্রতা যে নারীর যে চরিত্রটা, এই চরিত্রটারে মূলত তারা অবলম্বন করে কবি, যারা কবিরা যারা লেখছেন, এটা তো বহু কবি লিখে গেছেন, তাদের এই রচনা তৈরি করছে, হয়তো বা তাদের ভাষা বা তাদের। এখানে মনসা মঙ্গল তো আমরা আসলে নদী, বাণিজ্য, নৌযাত্রা, কৃষি, সাপ ও গ্রামীণ জীবনের মানে যে চিত্র পাওয়া যায়, তা কি মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক ইতিহাস বোঝার ক্ষেত্রে মানে তাৎপর্যপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ, নাকি এটার অন্য কোনো মানে ইয়ে আছে আমাদের? একদিকে তো আছেই, মানে বদল বাণিজ্য, যেটা উনি বললেন যে তখন নৌ বাণিজ্যের প্রসার ছিল, তো বণিকরা নৌ বাণিজ্য করত। তো এখানে নৌ বাণিজ্য করতে গিয়ে আমরা দেখেছি বদল বাণিজ্য, সেখানে কোনো টাকা পয়সা লেনদেন হচ্ছে না, একটা সামগ্রী বদল বাণিজ্যের কথা আছে। এছাড়া সমাজ যদি দেখতে চাই, সমাজ সংস্কৃতি উভয়ই আছে, সমাজের কথা তো আছেই। আমরা শিবকে যেভাবে চিত্রিত করা হয়েছে মনসা মঙ্গলে, আমরা সাধারণত এরকম শিবকে আমরা কল্পনা করি না। আমাদের যে পৌরাণিক শিব, তিনি অত্যন্ত পূজিত আমাদের কাছে, তো তাকে এরকম ভাবে তৈরি করার পেছনেও সামাজিক কিছু, এবং শিব এবং চণ্ডীর যে কথোপকথন, তাদের যে কলহ, তাতে গ্রাম বাংলার একদম সাধারণ, অতি সাধারণ
স্বামী স্ত্রীর কোন্দল তৈরি মানে উঠে আসছে। এই হচ্ছে সমাজের দিকটা। তাছাড়া সমাজে যে নারীর অবস্থান এগুলিও দেখতে পাই, যে বেহুলার মতো পতিব্রতা নারীও ছিল সমাজে, বঞ্চিত নারীদের মধ্যে মনসার মতো নারী ছিল, আবার চণ্ডীর মতো নারীও ছিল, সনকা ছিল, যে নাকি এরকম সামন্ততান্ত্রিক প্রভুর স্ত্রী, কিন্তু তার হ্যাঁ না কিছু বলতে, সে স্বামীর বিরুদ্ধে কিছু বলার তার অধিকার নেই। তো সমাজ আছে, সংস্কৃতি তো ভর্তি। আমাদের গ্রাম বাংলার আমাদের যে কবিরা আমরা যদি দেখি, প্রায় 64 জন কবির বই পাওয়া গেছে। এছাড়া 254 জন না কতজন কবির সন্ধান পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। এগুলির আমাদের মধ্যযুগীয় পুঁথি তো সব হাতে লেখা, তো হাতে লেখা পুঁথির মানে বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা আছে। সেখানে দেখা গেছে যে কবিরা যেই অঞ্চলে থাকতেন সেই অঞ্চলের কথাই বর্ণনা করতেন। বিয়ের বর্ণনা করছে, তো আমাদের পূর্ববঙ্গীয় কবিরা এরা বাসি বিয়ের বর্ণনা দিচ্ছে, যেটা আমাদের পূর্ববঙ্গে আছে। আবার যদি দক্ষিণবঙ্গের আর বঙ্গের কবিদের যাই কলকাতার দিকে, ওরা ওদের মতো করে বর্ণনা দিচ্ছে। হ্যাঁ, তাদের সমস্ত একদম স্বাদ ভক্ষণ থেকে শুরু করে সব আছে। আমাদের বাঙালির জীবনে যা আছে তাই মনসামঙ্গলে আছে। এবং সবচেয়ে বেশি যেটা সুন্দর, সেটা দিয়ে কেউ বইও লিখতে পারে আলাদা করে, সেটা হচ্ছে রন্ধন কার্যের বর্ণনা। এত সুন্দর মনসামঙ্গলে, এত সুন্দর রন্ধন কার্যের বর্ণনা আছে, যেটা আমরা অন্য মঙ্গল কাব্যে তেমন পাই না। রন্ধন কার্য কখন করা হচ্ছে? সেটা হচ্ছে সনকার সাত ভক্ষণের সময়। আর আরেকটা হচ্ছে লক্ষিন্দরের বিয়ের পর যে ভোজনের বর্ণনা, সেই সময় এই অংশগুলিতে ভীষণ, বিশেষ করে কি কি রান্না, কি মাছ দিয়ে কি হচ্ছে সেটা। এবং বিশেষ করে পূর্ববঙ্গের কবিরা কিন্তু এই ক্ষেত্রে বিশেষ দক্ষতা দেখিয়েছেন। এবং বলা হয় যে পূর্ববঙ্গের রান্না সবার থেকে ভালো, এইটাও কিন্তু মনসামঙ্গল পরে আমরা জানতে পারি। লিখবো এই যে মানে মঙ্গল কাব্য মূলত লোক সমাজের মধ্যে প্রচারিত হয়েছে। এখন মনসামঙ্গল কিভাবে লোক সাহিত্য ও লিখিত সাহিত্যের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করেছে? একটা সময় তো আমাদের যে সাহিত্য, এটা পৌরাণিক যুগ থেকে আরম্ভ করলে বরং বা তারও আগের, মানে বৈদিক যুগ থেকে বলা চলে, আদতে সাহিত্যটা মুখে মুখে চলতো। তো স্মৃতি শ্রুতি, আমরা বলি তো স্মৃতি শ্রুতি, তাহলে এইটা তো মানুষের মাথায় থাকতে হবে। মানে না হলে তো সে থাকতে গেলে কোনটা দরকারটা হলো তার বিভিন্ন ধরনের মানে ছন্দবদ্ধ হয়ে মানুষের মধ্যে যদি থাকে, তাহলে এটা মানুষ যেমন সহজে গ্রহণ করতে পারে, ঠিক তেমনি তার বংশ পরম্পরা বা গুরু শিষ্য পরম্পরায় তা নিয়ে যেতে পারে। এই যে ব্যাপারটা, ফলে প্রথম দিকের আমাদের যে সাহিত্যগুলি, শুধু আমাদের না, পৃথিবীর সমস্ত, এই হোমারের সাহিত্য বলেন থেকে আরম্ভ করেন, বা ভার্জিল, মানে এই যে আরে নামটা হলো হঠাৎ করে মনে পড়ছে না, যেখানে বাংলার কথা আছে, আর ভার্জিলের মনে পড়েছে জর্জিয়াসে বাংলার এই যে নৌবাণিজ্যের কথা লেখা আছে খ্রিস্টপূর্ব 2য় শতকের। তাইলে এই যে লেখাগুলি সবগুলি কিন্তু বিভিন্ন ছন্দে। আমাদের এখানে যে মনসামঙ্গলের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, তার মূলত যে যদিও এটা প্রয়ার ছন্দে আছে, এটার মধ্যে আবার ত্রিপদী আছে, যেটা লাচারি বলা হয়। হ্যাঁ, ত্রিপদীও আছে। তাহলে এই যে বিভিন্ন ছন্দের যে একটা মানে বৈচিত্র্যতা, এই মনসামঙ্গলকে আরো বেশি জনপ্রিয়তা দিয়েছে। তাহলে এইটা কিন্তু একটা দিক। এবং এইটা গ্রামে গঞ্জে এগুলি মানুষ মানে পড়তে 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 প্রায় তাদের কণ্ঠস্থ হয়ে গেছে। সুর, লয়, হ্যাঁ, এবং এটা কিন্তু সুরটা আলাদা। এখন আমরা যদি বলি যে এখন ত্রিপুরায় যায় পাড়ায় পাড়ায় যেটি হয়, হ্যাঁ, সেই জায়গায় আমি সেই বিষয়টাতে আসছিলাম, কারণ মনসা পূজার যে ধরনটা, এটা স্থান বিশেষ আলাদা আমরা দেখেছি। ত্রিপুরাতেও স্থান বিশেষ আলাদা দেখেছি। আমরা বিলোনিয়া সাবরুমে একরকম দেখি, আমরা নর্থে গেলে একরকম দেখি, আগরতলা শহরে একরকম দেখি। আলটিমেটলি এই যে বই পড়ার ব্যাপারটা, মানে বলা হয় যে গোটা শ্রাবণ মাস জুড়েই বা কোন শ্রাবণ মাস জুড়েই তো বই শ্রাবণ মাস জুড়ে পড়া হয়। আসলে বাংলায় 4 মাসই হচ্ছে মনসা পূজার কাল। বাংলা যদি বৃহৎ বঙ্গ অর্থে ধরি, এমনি আমরা ত্রিপুরাতে দেখি যে শ্রাবণ এবং ভাদ্র মাসে মনসামঙ্গল পুঁথি বিশেষ করে শ্রাবণ মাসেই হয়। এবার সেটা পুজোটার আগে, অনেকেই বলে পুজোর আগে পুঁথি পড়ছে, এবং অনেকেই বলে যে পুজোর পরেও পুঁথি পড়ছে। নিয়মটা আসলটা মানে আসল বলতে মানে কোনটা প্রচলিত? দুইটা তিথির ইয়া করে, একটা হলো আমাদের এখানে যেটা প্রচলিত শ্রাবণের সংক্রান্তি। আচ্ছা, কিন্তু সারা দেশে কিন্তু মানে নাগ দেবীর পূজা হয়, এটা কিন্তু নাগ পঞ্চমীতে হয়। আমরা বাঙালিদের মধ্যে বরং মূলত
এই শ্রাবণের সংক্রান্তিতে পূজাটার প্রচলনটা বেশি। হ্যাঁ, কিন্তু আমরা যদি এই যে আমরা মানে হরিদ্বারে যে মনসা মন্দির, বিখ্যাত মন্দির, ওইখানে কখন পূজা হয়? নাগপঞ্চমী। হ্যাঁ, এরকম অন্যান্য দেশে, অন্যান্য প্রদেশে যারা যারা করেন, মানে এই যে আমি আগে প্রথমেই বলছিলাম যে নাগ টোটেম মুক্ত, মানে নাগ বংশীয় যারা, নাগ বংশ মানে নাগের সন্তান না, মানে মানুষই যারা, তারা যে পূজাটা করে বিভিন্নখানে তারা এখন অবস্থান করছে, ফলে তাদের বিভিন্ন জায়গায় তাদের নানান বৈচিত্র্যতা নিয়ে। আমাদের এখানে এই যে প্রচলিতটা কি, মানে কোনটা প্রচলিত? আমাদের এখানে বলতে আমরা ভারতবর্ষের এই প্রান্তে এবং পশ্চিমবঙ্গ সহ, ত্রিপুরা সহ, আসাম সহ, বা এমনকি বাংলাদেশও, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশও, যে মনসা পূজার রীতিটা কেমন, পুঁথি পড়ার রীতিটা কেমন, আগে কি পরে কি, পুজোতে কি কি ধরনের পুজো হয় এখানে, কোনটা? মনসা মঙ্গলের যে পুঁথি পড়ার বিষয়টা, গায়ন রীতি বিষয়ে কিছু রাগ রাগিনীর উল্লেখ কবিরা নিজেরাই করে দিয়েছেন। আমরা মানে বইগুলি দেখলে বুঝবো এখানে রাগ রাগিনী আছে। কিছু কিছু কবি তো ধোয়া যেগুলি দিয়ে পড়া হয়, ধোয়ারও উল্লেখ করে দিয়েছেন। এছাড়া সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন সিনেমার গান দিয়েও ধোয়া বানাচ্ছে, এটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে হচ্ছে। এছাড়া যে মনসা পূজা, আমরা মূলত যারা পূর্ববঙ্গীয় যারা ছিল তারা যে মনসা পূজাটা সেটা শ্রাবণ মাসেই করে, কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম অঞ্চলে দেখা যায় সেখানে বিয়েতে ওরা প্রথম দিন থেকে অষ্টমঙ্গলা পর্যন্ত 8 দিন ওরা মনসা পূজা করে। সেখানে এটাকে বলা হয় গাছ বেড়া অনুষ্ঠান, সেটা ওদের একটা রীতি, বিয়েতে মনসা পূজা করতে হবে। এছাড়া মানে জ্যৈষ্ঠ মাসেও পশ্চিমবঙ্গে শুক্লা দ্বাদশীতে ওরা মনসা পূজা করে, এটাও একটা রীতি আছে। তো এছাড়া মূলত শ্রাবণ সংক্রান্তি আর ভাদ্র সংক্রান্তিও মনসা পূজা হওয়ার একটা রীতি। কালী পুজোর মতো যে আমরা দীপাবলিতে সবচেয়ে বড় করে কালী পূজা করি, কিন্তু সারা বছরই আমাদের কোনো না কোনো ভাবে কালী পূজা না, এটা মূলত বর্ষা এবং সাপের উপদ্রবের সঙ্গে যেহেতু মনসা দেবী জড়িত, তাই বর্ষাকালটাকে বিশেষ করে 4 মাস যখন বৃষ্টি সাপের উপদ্রব বাংলাদেশে থাকতো, সেটাকে ধরেই মূলত এই অংশে বিশেষ করে দেখা যাচ্ছে যে বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্তই মনসা পূজাটা হয়। ওকে, যারা ধর্ম বিশ্বাস করে না তারা মনসা পূজাকে কিভাবে ব্যাখ্যা করছে? শুধু কি সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্যই এই ধরনের একটা প্রয়াস, ভয় থেকেই এই পুজো? না, যারা এরকম কি কিছু উল্লেখ করা আছে কোনো কিছু? এখন তো বর্তমানে বিষয়টাকে নতুন ভাবে চিন্তাধারার সময় এসেছে, বিভিন্ন গবেষকরা করছে যে আসলে মানে ওই সময়ে এই যে নাগ, উনি যেটা বললেন নাগ বংশ, সেই নাগ মানে অন্তজ, তারা মানে কম যেটাকে বলা হয়, মানে ওরা বলতো যে ওরা সাপের ফনার টাইপের কিছু একটা মাথায় ধারণ করত, এবং এ দেখে এবং তারা জড়িত ছিল বিষ ঝাড়নের সঙ্গে। মানে ওই সময়ে যদি কাউকে সাপে কামড় দিত, সেই সাপে কামড় দিলে তাদের ডাক পড়তো। তো তারা এসে, এবং তারা অন্তজ, এমনিতে তারা আমাদের অনেক সাহায্য করছে, কিন্তু তারা অন্তজ, এবং তাদের দেবী হিসেবে মনসা তাদের হিসেবে, বিশেষ করে বিষ বিদ্যার দেবী, যেটা পুরাণেও উল্লেখ আছে, বিষ বিদ্যার দেবী হিসেবে মনসাকে যারা ধর্ম বিশ্বাস করে না তারাও বিশ্বাস করতে পারে, যে নাকি বিষ হরণের বিদ্যা জানে। এটা আমাদের বিভিন্ন বনজ সম্পদ দিয়ে হতে পারে, বিভিন্ন জিনিস দিয়ে হতে পারে। মানে যারা ধর্মকে বিশ্বাস করছে না তারাও মনসার কাছে এসে সেখানে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। ওকে নিখিল বাবু, এই যে আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে দাঁড়িয়ে মনসা মঙ্গলের পৌরাণিক বিশ্বাস ও অলৌকিক যে ঘটনাগুলোকে আমরা কিভাবে পড়বো, বিশ্বাস হিসেবে নাকি সাহিত্য ও সংস্কৃতির দলিল হিসেবে? না, এই বিষয়টা তো বললাম, আমি প্রথম শুরুতেই বলছিলাম, এই সর্প না শুধু প্রকৃতি পূজা, হ্যাঁ, মানে যেখানে যেটার ভীতি, সেই ভীতিটাকে কেন্দ্র করে বিভিন্ন দেব দেবীর উদ্ভব। যেমন আমাদের এখানে বাঘের পূজা হতো, জানেন তো, বাঘের পূজা, আচ্ছা, ব্যাঘ্র দেবতার পূজা। বা পশ্চিমবাংলার সুন্দরবন অঞ্চলে এটা আবার দক্ষিণা রায় নামে পূজা, ধর্ম ঠাকুর, ধর্ম ঠাকুর, দক্ষিণা রায় ধর্ম ঠাকুর। আমাদের এখানে পূর্ব বাংলা হয়তো বাঘের পূজা। ঠিক তেমনি এই মনসা পূজাটা এরকম ভাবেই আসছে, এটা যে এটা কিন্তু কবে আসছে এবং কখন, মানে কবে আসলো বা কারা করলো, কারাটা আমরা ধরে নিচ্ছি যেহেতু এটা অন্তর্জ শ্রেণীর বা আদিবাসী শ্রেণীর পূজা, কিন্তু কবে থেকে এটা বলা সম্ভব না। এটা কিন্তু লোকজ সংস্কৃতির একটা অঙ্গ।
আমরা যদি এটাকে লোকজ সংস্কৃতির অঙ্গ হিসাবে যদি আমরা মানি, এবং এই যে মনসা পুঁথিটাকে আমি পূজা, ধর্ম, আচার আচরণ এগুলি থেকেও সরে গিয়ে আমরা আধুনিক মানুষ হিসাবে, একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে যদি আমরা সেই লোকাচারটাকেই আমরা মানে যুক্তিপূর্ণ ভাবে আমরা ব্যাখ্যাতে আনি, তাহলে আমরা বুঝবো যেটা আবহমান ধরে যে মানুষের মধ্যে যে এই যে লোকধারার যে প্রভাব আছে সেই প্রভাবটা থাকুক, কিন্তু তার মধ্যে ধর্মীয় কোনো এটা ভাবাবেগ বা উন্মাদনা যাতে সৃষ্টি না হয়, এবং যেই কারণে সমাজের ক্ষতি হতে পারে। এইটা ছাড়া যদি এইটা থাকে, চলতে থাকে, কারণ আগে আমরা কি দেখতাম, আগে এখন যে উন্মাদনা আছে সেই উন্মাদনা কি ছিল? খুব দিন ছিল না, কিন্তু আমরা শৈশবে আমার বাড়িতে হতো। আমি আমি নিজেই এই মানে পট আঁকতাম, আমি না শুধু, আমি আমার বাড়ির না শুধু, আমার পাড়া প্রতিবেশী যারা যারা পূজা হতো প্রত্যেকের জন্য আমি যেহেতু ছবি আঁকতে পারতাম, আমাকে পট আঁকতে হতো, করন্ডি বানাতে হতো। করন্ডি মানে কলা গাছ দিয়ে টুকরো টুকরো করে তার উপরে সাজিয়ে মানে ভেলা আর কি, খুব সুন্দর এটা ভেলার প্রতীকী এটা বানাতাম। তাই এই যে ধারাটা ছিল পুঁথি পড়ার এখনকার যে ধরন, তখন কিন্তু তা ছিল না। এছাড়াও মেয়েলি সঙ্গীত ছিল, দিদিমণি আরো জানেন, উনি যেহেতু গবেষণা করছেন, মেয়েলি তারা কিন্তু মনসাকে ভিত্তি করে বিভিন্ন ধরনের গান গাইতো মা মাসিরা। তারা এই গানের এই যে চর্চা, এই যে আনন্দ ধারা বয়ে চলতো মাস ধরে, এটার গুরুত্বটাকে অস্বীকার করা যায় না। ঠিক, মানে এই মনসামঙ্গলকে ঘিরে তো এই যে পালা গান বলুন বা যাত্রা ধারা বলুন, এগুলো তো ছিল তখন। ঠিক, এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আসলে আলোচনা মনসামঙ্গলকে নিয়ে এত ছোট সময় আলোচনা করার যথেষ্ট নয় তো বটেই। তবে ম্যাডাম, আমরা একটা শেষ প্রশ্ন আপনার কাছে, কালের স্রোতে এত শতাব্দী পেরিয়েও মনসামঙ্গল কেন আজও বাঙালির কাছে এতটা প্রাসঙ্গিক, এবং এর মধ্যে এমন কি আছে যা আজকের মানুষকেও ভাবায়? মনসামঙ্গলের যদি আমরা মানে দেখি, যেই বইটা আমরা মানে পরবর্তীকালে যে মনসামঙ্গল কাব্য পেয়েছি, এরও আগে মনসামঙ্গল পাঁচালী আকারে, এরও আগে মৌখিকভাবে এই মনসামঙ্গল প্রচলিত কাহিনী ছিল। তো আস্তে আস্তে আমরা এটাকে সাহিত্যিক রূপ দিয়েছি, সাহিত্যের মধ্য দিয়ে এনেছি। এছাড়া এই যে মনসা পুঁথি পড়ার যে প্রচলনটা, সেটা যখন থেকে তৈরি হয়েছে, তখন কিন্তু আজকে সমাজের মতো এত জনমনোরঞ্জন ছিল না, মোবাইল ছিল না, টিভি ছিল না। সেখান থেকে মানুষ কিন্তু জনমনোরঞ্জনের জন্য এই গানগুলি করত। এবং আজকের সমাজ যদি এগুলিকে বয়ে নিয়ে চলে, আমাদের লোক সংস্কৃতির ধারাকে বয়ে নিয়ে চলে, তাহলে আমাদের মনে হয় আমাদের ঐতিহ্যকে পুনরুদ্ধার করা হবে। সেখানে আমাদের ঐতিহ্যকে আমরা শেষ করতে চাই না। আমাদের মানে যুব সমাজ বলুন বা আমাদের দিক, আমরা যখন বলছি অনেক সময় যে আমরা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশগুলোকে ভুলে যাচ্ছি, আমাদের লোকজ সংস্কৃতিকে ভুলে যাচ্ছি, তাহলে মনসামঙ্গল কি তাহলে আবার আমাদের বলতে বাধ্য করছে যে না, আমরা আমাদের সেই সংস্কৃতি, আমাদের শেকড়গুলোকে আঁকড়ে ধরে আছি এখন? হ্যাঁ, আমরা মানে আমাদের এই মনসা দেবী হিসেবে তো মনসাকে মানবই, তাছাড়া তার সঙ্গে আমি যেটা আগে বললাম যে আমাদের একটা বাস্তবিক কারণও আছে আমরা মনসা দেবীকে মানার। এছাড়া আমাদের যে সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের লোক প্রবাদ, অনেক কিছুই আছে যেগুলি এখান থেকে শিখতে পারি আমরা। এখনো কিন্তু মানে মনসামঙ্গল গান যেদিন শেষ হয়, এখনো কিন্তু যারা পড়ে তারা কিন্তু সেই বেহুলার যখন স্বর্গারোহণ হয় তখন কিন্তু কাঁদে। তখন সেই কাদার মানে তাতে বোঝা যায় হ্যাঁ আবেগ, মানুষ কতটা এর সঙ্গে একাত্ম হয়ে গেছে। তাহলে এই একাত্ম হওয়ার ভাবনাটাকে শেষ করতে দেওয়া যায় না, সেটা চালিয়ে যাওয়া দরকার। একদম। নিখিল বাবু, আপনি বলছিলেন যে আগের এখনকার মতো এত জাঁকজমক আগে ছিল না, কিন্তু কোনোভাবে কি তার প্রাসঙ্গিকতা হারিয়েছে বলে আপনি মনে করেন মনসামঙ্গল, নাকি দিন দিন সেটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে মানুষের কাছে, আরো বেশি ওই যে সে যেটা বলছেন অন্তজ থেকে মানে যারা উচ্চ বংশে, উচ্চ বর্ণে, তাদের কাছেও এখন পৌঁছে গেছে মনসা পূজার প্রচলনটা? এইটা ঠিক, এটা ঠিক। মানে আমাদের শহরের জীবনেও মনসামঙ্গলের ছোঁয়া লেগে গেছে, এটা স্বীকার করতে হবে। এটা সব জায়গায় হয়, আধুনিকায়ন তো হবেই যে কোনো কিছু, কিন্তু গুরুত্ব হারায় না। এটা আমরা ত্রিপুরাতে এটার বেশি লক্ষ্য করা যায়। এটার কৃতিত্ব যদি দিতে হয় তাহলে কিন্তু মন্ত্রী অনি সরকারকে দিতে হয়। উনি কিন্তু
এই মনসা মঙ্গলের প্রতিযোগিতা শুরু করছিলেন এবং দুর্গাবাড়িতে হতো এবং ওয়ার্ডে ওয়ার্ডে পর্যন্ত হতো। আর মানে বিভিন্ন অঞ্চল ভিত্তিক এলাকাতে হতো এবং শেষ পর্যন্ত এসে দুর্গাবাড়িতে। এই যে প্রচলন হয় ফলে তখন অনেক এই ধরনের টিম বেরোয়। এই টিমগুলি কিন্তু এখনো আছে। হয়তোবা যারা আগে গায়িকা ছিলেন, মূল গায়িকা, উনি হয়তোবা নেই, কিন্তু ওনার পরবর্তী প্রজন্ম আরেকজন তৈরি করে ধরে রেখেছেন এবং এটা চলছে। এই যে চলাটা কিন্তু আগরতলা শহরে আপনার মূল শহরটাতে মানে কেন্দ্রে হয়তোবা পাবেন না। আমাদেরও যারা শহরতলি, আমাদের পাড়াতে 3-4টা দল আছে আমাদের পাড়াতে। ফলে তারা কিন্তু প্রতিনিয়ত, আমি আসার সময় 2টা দলে এখন আজকে আগরতলা শহরের 500 মিটার গেলেই একটা বা দুটো বাড়ি থেকে মনসা মঙ্গলের পুঁথি পড়া হচ্ছে বা পুজো হচ্ছে, এরকম পাওয়া যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে ধারাটা, এই ধারাটা কিন্তু একটা আনন্দের এবং একটা আবেগের। এবং এটা আমাদের কাছে অবশ্যই সেটা গর্বেরও। আমাদের সংস্কৃতির এই অংশটা আজও এভাবে আমাদের সমাজে এখনো প্রতিপালিত এবং এখনো সেটার তার যে আবেগ ধরে রেখেছে, তার যে চাহিদা ধরে রেখেছে। এবং আমরা পুরনো দিনের আমাদের সমাজ চিত্রটা যেটার মধ্যে দেখতে পাই ভালো করে, সেই জায়গাটা আজও আমাদের এই মানে সাংস্কৃতিক বলুন বা সামাজিক বলুন, এই চিত্রগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারছি মনসা মঙ্গলের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। ম্যাডাম আপনাকেও ধন্যবাদ, নিখিলবাবু আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, মনসা পুজো একটি শুধু ধর্মীয় আচার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার লোকবিশ্বাস, জীবনযাপন ও সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য। আর সেই বিশ্বাস ও জীবনবোধকেই সাহিত্যের শক্তিতে ধারণ করে আছে মনসা মঙ্গল। চাঁদ সওদাগর থেকে বেহুলা, এই আখ্যানের চরিত্র ও ঘটনাগুলোর মধ্য দিয়ে আজও আমরা মানুষ, সমাজ ও সময়কে নতুন করে চিনতে পারি। তাই মনসা মঙ্গল শুধু অতীতের সাহিত্য নয়, বাঙালির সাংস্কৃতিক স্মৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার। এই ঐতিহ্যকে জানা, বোঝা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের সাংস্কৃতিক দায়িত্ব। সঙ্গে থাকুন, আর সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।